ভালোবাসা কি গো নিশু? রবিনের প্রশ্নটা নিস্তব্ধতা ভেদ করে নিশির কানে বাজে। গাড়ির জানালার বাইরে সময় গাঢ় হচ্ছে। বাতাসে ভেসে আসছে অজানা যাত্রার গন্ধ। অন্য কারোর দুঃখ নিজের মতো করে অনুভব করা আর তার সুখে নিজেকে হারিয়ে ফেলা। নিশি উত্তর দেয় ধীরে। চোখ বুজে আছে তার, মাথা রবিনের কাঁধে। নিদ্রাভঙ্গ হওয়া ক্লান্ত মুখে কিছুটা প্রশান্তি। রবিনের সঙ্গে তার সম্পর্ক আজ থেকে 1 বছর ছুঁয়েছে। এই 1 বছরে বহু স্বপ্ন বোনা হয়েছে, কাটা পেরোনো হয়েছে। আর আজ সেই স্বপ্নকে বাস্তব করতে কোনো কিছু না ভেবেই প্রেমিকের হাত ধরে পালিয়েছে সে। খুলনার পরিচিত গণ্ডি পেরিয়ে অজানা কোনো গন্তব্যের পথে। রবিন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর নিশি সে অনেক আগে পড়ালেখা ছেড়ে দিয়েছে। কসমেটিক্সের দোকানে কাজ করে সে। আজই তার বিয়ের জন্য পাত্রপক্ষ আসার কথা ছিল। বিয়ের সাজে বসে থাকার আগে শেষবারের মতো চোখ তুলে তাকিয়েছিল আয়নায়, আর তাতেই ভেসে উঠেছিল রবিনের মুখ। সে মুখ, সারা জীবনের কোনো অর্থ নেই এই বিশ্বাসে সে পালিয়েছে। কই যাচ্ছি আমরা? নিশির কণ্ঠে ক্লান্ত জিজ্ঞাসা। কিশোরগঞ্জ, নিকলি। রবিন উত্তর দেয় নিঃসংশয় দৃঢ়তায়। ওখানে কে আছে? বন্ধুর বাড়ি, সেখানেই বিয়েটা সেরে ফেলবো। সব ঠিকঠাক কথা বলা আছে। তুমি দেখো, আমরা অনেক সুখী হব। এক মুহূর্ত নীরবতা। নিশির কণ্ঠ এবার ভারী, দ্বিধাগ্রস্ত। বাড়ির কথা মনে পড়ছে। বাবার এমনিতেই বুকে ব্যথা। আমার বোধহয় পালানোটা উচিত হয়নি। রবিন এবার স্নিগ্ধ গলায় বলল, তুমি যা করছো সেটা ঠিক করছো। ওরা তোমাকে জোর করে এমন একজনের হাতে তুলে দিত যার সঙ্গে তোমার যাই না। তবুও। নিশির কণ্ঠ ভেঙে আসে। একবার তাদের আমাদের ভালোবাসার কথাটা বলা উচিত ছিল। হয়তো হয়তো তারা বুঝতো। আর যদি না বুঝতো? রবিনের চোখে ক্ষীণ শঙ্কা। তাহলে তো আমাদের শেষ আশাটুকুও থাকতো না। এখন যেটুকু আছে সেটাকে আগলে রাখতে হবে। তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। আস্তে ধীরে। নিশি আর কথা বাড়ায় না। রবিনের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। কিন্তু সেই চোখের অন্ধকারও ভেসে ওঠে বাবার কাশির শব্দ, মায়ের অশ্রুসজল মুখ, আর ছোট ভাইয়ের হতভম্ব দৃষ্টি। চোখের কোণে যে জল গড়িয়ে পড়ে তা শুধু ভয় বা অপরাধ বোধ নয়, তা ভালোবাসা বিসর্জনের আর নারীর চিরন্তন আত্মসংঘাতের এক অব্যক্ত প্রতিফলন। এই মুহূর্তে নিশি জানে না তাদের গন্তব্যে কি অপেক্ষা করছে। সে শুধু জানে ভালোবাসা বেছে নেওয়ার অপরাধে সে নিজের সবচেয়ে চেনা পৃথিবীটা হারিয়ে ফেলেছে। নীরু সকাল থেকেই নিজেকে ঘরের চার দেয়ালে গুটিয়ে নিয়েছে। দরজা বন্ধ, বাতাস থমথমে। দুপুর গড়িয়ে গেলেও তার আর কোনো সাড়া নেই। বুক ফাটানো কান্নার ভেতর লুকিয়ে আছে নির্মম সত্য। এই কান্না কেবল আবেগের নয়, এর গভীরে আছে ভয়াবহ সংকোচ ও আত্মদ্বন্দ্ব। ফুফাতো ভাই পিয়াস মির্জার সঙ্গে নীরু বিয়ের কথা তুলছে। সমাজ বলছে এটাই শোভন, গ্রহণযোগ্য। কিন্তু নীরুর হৃদয়, সে কি করে তার ভাইকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে? পিয়াসকে সে কোনোদিনও অমন চোখে দেখেনি। ভালোবেসে যে একজনকে মন দিয়েছিল, সেই ফারাজ ভাই তো কবেই নীরুর হাতছাড়া। তবুও মন যে তাকে ভুলতে পারছে না। নীরু চোখ বন্ধ করলে নিঃশ্বাস আটকে আসে। বুকটা চেপে ধরে অদৃশ্য শিকল। হঠাৎ দরজায় টোকা পড়ে। নীরু, দরজা খোলো। মোহনার কণ্ঠস্বর দরজার ওপাশ থেকে ভেসে আসে। নীরু চোখের জল মুছে নির্ভুল নিঃশব্দে দরজার দিকে তাকায়। এই নীরু, বোন ভালো না? বোন না ভালো? দরজা খোলো। দরজা খুলতেই মোহনার মুখটা দেখা যায়। শান্ত সুন্দর মুখ, অথচ চোখে স্পষ্ট উদ্বেগ। ভাত খাবে না? নিচে চলো, মোহনা মৃদু কণ্ঠে বলে। না ভাবি, খিদে নেই। মোহনা ঘরে ঢুকে ধীরে খাটে বসে। তার কণ্ঠে এবার আত্মসমর্পণের সুর। তোমার ভাগ্য নীরু, যা লেখা আছে তা কেউ মুছতে পারবে না। যার সঙ্গে জোড়া লেখা তাকে বরণ করে নিতে হয়। আমিও তো একসময় ভেবেছিলাম আর একটু চেষ্টা করলে হয়তো ভালোবাসাকে আঁকড়ে রাখা যেত। কিন্তু এখন বুঝছি, চাইলেই সব পাওয়া যায় না। নিয়তির রূপরেখা আমাদের হাতের বাইরে। নীরু মোহনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। মোহনার হাতের স্পর্শে নীরুর ভেতরটা যন্ত্রণা একটু নরম হয়। পিয়াস খারাপ ছেলে না নীরু, অন্তত সে পাপী নয়। তাকে বিয়ে করলে তোমার গা থেকেও পাপীর ছায়া মুছে যাবে। এলাহি বাড়ির মেয়ে হয়েও তুমি সত্যিই ভাগ্যবান। তুমি পাপের রাজ্য থেকে পালাতে পারবে, মুক্তির স্বাদ নিতে পারবে। অথচ আমরা, আমি, নদী ভাবি আর এখন চিৎচাও, আমরা কেউ পাপী ছিলাম না। তবুও পাপীদের ছায়ায় জীবন কাটাতে হচ্ছে। প্রতিদিন, প্রতিক্ষণ নিজেদের অজান্তেই সে পাপের অংশ হয়ে যাচ্ছে। নীরু স্তব্ধ হয়ে যায়। তার চোখে একরাশ বিস্ময়, অনুশোচনা আর কুয়াশার ঢাকা ভবিষ্যতের ভয়। এখনো সময় আছে নীরু।
মোহনার কণ্ঠ এবার অনুরোধ মিশ্রিত দৃঢ়তার থরে কাঁপে। চলে যাও, বাঁচো। এই দুনিয়া নারীদের কাছে কেবল বেদনা নামান্তর। এখানে তাদের নেই মর্যাদা, নেই নিঃশ্বাস ফেলার অবকাশ। ফারাজ যদি সত্যি তোমায় ভালোবাসতো তাহলে তোমার কাছে থাকতো, তোমার হাত ধরতো। এখন তার সুখে থাকার মানে এই নয় যে যে তোমাকে কষ্টে ডুবে থাকতে হবে, তার থেকেও বেশি সুখী হতে হবে তোমাকে। ফারাজ সুখী আছে, তোমাকেও সুখ খুঁজে সুখী হতেই হবে নিরু। এই পৃথিবীতে কাঁদলে কিছু পাওয়া যায় না, সবটাই গড়ে নিতে হয়, লড়ে নিতে হয়। নিরু চোখ মুছে নেয়। ঠোঁটে কোণে শব্দ নেই, চোখে কেবল এক অপ্রকাশ্য প্রশ্ন। নারীদের সব অভিমান, সব ভালোবাসার শেষ গন্তব্য কি তবে শুধু আত্মবিসর্জনের মধ্যে দিয়ে অন্য এক পুরুষকে বরণ করায় আমাদের সীমাবদ্ধ? ফারাজ ইতিমধ্যে একটি পদ রান্না শেষ করেছে, চুলায় আরেকটি রান্না হচ্ছে, আর সবশেষে থাকবে একমাত্র চিচ্চার জন্য প্রস্তুত বিশেষ মিষ্টান্ন। চিচ্চা এখনো তার পাশেই দাঁড়িয়ে আপেলের কামড়ে কামড়ে রান্নার দৃশ্য দেখছে। মনে তার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই লোকটা কি জীবনে কখনো বাবুর্চি ছিল? এত নিখুঁত রান্না সে কোথায় শিখেছে? মানুষের দক্ষতা তো একটা সীমা থাকে, একটা মানুষ এত নিখুঁত কি করে হতে পারে? এই আজাইরা, রান্নাঘরে এসি নেই কেন? বিরক্তির ভঙ্গিতে বলে উঠবে ফারাজ। চিচা ভ্রুকুচকে এক চিলতে ভেঙচি কাটে। কারণ এটা রান্নাঘর, আপনার বেডরুম না। ফারাজ হেসে ওঠে। আহা বউ, দেখি পেকেছো একেবারে। এখন তো আবার বরের মুখে মুখেও তর্ক করো। পাকিয়েছেন তো আপনি নিজেই। নাউজুবিল্লাহ, আমি তো ভালো মানুষ। ভাজা মাছ কিভাবে উল্টে খেতে হয় সেটাও জানি না। চিচা কপট বিস্ময়ে বলে, ওরে বাবা থাক, আমি আপনাকে মাছ উল্টে খাইয়ে দেব। চুলায় রান্না ফেলে রেখে ফারাজ চিচ্চাকে টেনে নেয় নিজের খুব কাছাকাছি। চোখে দুষ্টু হাসির ছটা। শুধু মাছ খাওয়াবে? চিচা লাজুক হেসে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। ফারাজ, আমাকে ছাড়ুন, রান্না পড়ে যাবে। রান্না যাক চুলায়, আগে উত্তর দাও আমার প্রশ্নে। না দিলে আদায় করে নেব। আপনি আদায় করতে জানেন? খুব ভালো করি। ভয় করছে কিন্তু। আরো করবে। সত্যি? মিথ্যা। চিচা আর কিছু বলার আগেই ফারাজ হঠাৎ চিচ্চার কোমল দেহটাকে কোলে তুলে কিচেন টপে বসিয়ে দেয়। তার চোখে তখন কেমন একটা অমুক টান। ঠোঁট চুয়ে যায় ঠোঁটে। সময় সেখানে থমকে দাঁড়ায়। পরশে শরীর কেঁপে ওঠে। আবেগের তরঙ্গে মুহূর্তটা ভেসে যায়, কিন্তু হঠাৎই সমস্ত আবেশ ভেঙে যায় চিচ্চার অনাকাঙ্ক্ষিত চিৎকারে। আরে রান্না! ফারাজ হুট করে ঘোর থেকে জেগে ওঠে। তড়িঘড়ি করে চুলার দিকে ছুটে যায়। মশলার গন্ধ এখন পুড়ে যাওয়া কালচে ধোঁয়ায় রূপ নিয়েছে। আশ্চর্য, তারা তো ঠিক সামনেই ছিল, তবুও এতক্ষণে কেন টের পেল না? চুলা বন্ধ করে ফারাজ একদৃষ্টিতে পোড়া কড়াইয়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার ঠোঁটে একটা নিঃশব্দ হাসি খেলে যায়। মনে মনে নিজেকেই বলে, ফারাজ, তুই নিজেরই পাতানো ফাঁদে নিজেই ধরা পড়েছিস। অব্র বারান্দার রকিং চেয়ারে বসে আকাশের দিকে চেয়ে আছে। মেঘে ঢাকা সেই গাঢ় কালো আকাশ যেন নিজের ভেতরেই গুমড়ে ওঠা নীরব দীর্ঘশ্বাস। এই শহর, এর কোলাহল, এর মানুষ সবাই কাউকে না কাউকে মনে রাখবে। কারোর স্মৃতিতে হয়তো ঝরে পড়বে কিছু ভালোবাসা, কিছু কান্না, কিছু না বলা কথা। অথচ অব্র, সে কি থাকবে কোনো স্মৃতির কোণে? গল্পের পাতায় হয়তো তার নাম থাকবে, কিন্তু জীবনের গল্প পড়ুয়া পাঠকগুলো হয়তো তাকে মনে রাখবে না। পাঠকের অন্য সব চরিত্রের জন্য চোখ ভিজবে, বুক কাঁপবে, হাহাকার উঠবে। কিন্তু কেউ কি একেবারের জন্য অব্রনীল সরকারের গল্প শুনতে চাইবে? তার হাসি মুখের আড়ালে লুকানো অতীত কেউ কি জানতে চাইবে? আকাশের দিকে তাকিয়ে সে এক টুকরো আহত নিঃশ্বাস নিংড়ে বলে ওঠে, নিজেই বুঝি না মনের কথা, কারে বোঝায় এ ব্যাকুলতা? মন করে মোর অবাধ্যতা, কে জানে তার কিসের শূন্যতা? এই শূন্যতা কিসের? একরাশ অদৃশ্য বেদনা তাকে ছুঁয়ে যাচ্ছে রোজ, যার কোনো নাম নেই, কোনো নির্দিষ্ট কারণ নেই, তবুও আছে। দিনের শেষে যখন সবাই নিজ নিজ আশ্রয়ে ফেরে, অব্ররও খুব করে ফিরে যেতে ইচ্ছে হয়, আপন আশ্রয়। কিন্তু সে ভাগ্য কি তার আছে? নিজেকে সে খুঁজে পায় না কোথাও। শুধু অন্যের গল্পে, অন্যের প্রয়োজনেই তার অস্তিত্ব। জীবন কেন এত স্বার্থপর? এত কষ্ট দিয়ে কেন সে প্রতিনিয়ত প্রমাণ করে দেয় অব্রমত মানুষদের কেউ চায় না? রাতের কথা মনে পড়ে তার। কেমন করে যেন স্পষ্ট হতে থাকে কাল রাতের কথা। কি ভেবে যেন সে রাতে মদে ঠোঁট ছুঁয়েছিল, কারণ অব্র নিজেই জানে না। অথচ জানে সে এসব পছন্দ করে না। তেতো স্বাদে তার গলা জ্বলে, বুক ধড়ফড় করে, তবুও পান করেছিল। হয়তো ভিতরের দহনকে থামাতে,
নাকি জমে থাকা কথাগুলোকে নিঃশব্দে নিঃশেষ করার চেষ্টা ছিল সেটা। রাতে নেশার ঘোরে আয়েশার পায়ের কাছে গিয়ে শুয়ে পড়েছিল সে। ভুলেও কিংবা নেশায় কে জানে। অব্রত সিগারেটও ছোঁয় না। তার শরীর ছুঁয়ে থাকার জন্য তার মন কাঁদে না। আত্মনিয়ন্ত্রণে সে অভ্যস্ত। নীতির বাঁধনে বাঁধা এক মানুষ। তবু কই, কেউ তো তাকে আদর্শ পুরুষ বলল না। এই সমাজ কি শুধুই মুখোশ দেখে, নাকি তারা আদর্শের সংজ্ঞাটাই ভুলে গেছে? ভুলে যাওয়াটা স্বাভাবিক হয়তো, পাপীদের আবার আদর্শতা। বড্ড হাসি পায় অব্রর। তবু অব্র চুপ থাকে। রকিং চেয়ারে দোল খেতে খেতে সে একা বলে নিজের সাথে, নিজের ভেতরে হেঁটে চলে এক গভীর নিঃসঙ্গতার পথ ধরে। আসবো? দ্বিধা জড়ানো কণ্ঠে আয়েশা জিজ্ঞাসা করে। অব্র রুমের দরজাটি হালকা খোলা। অব্র চোখের ইশারায় আয়েশাকে ভেতরে আসতে বলে। আয়েশা ধীরে পা ফেলে বারান্দায় আসে। আকাশের দিকে চেয়ে থাকে। আয়েশার চুল খোপা করে বাঁধা, গায়ে ওড়না উঠছে। পেছন থেকে অব্র তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর শান্ত স্বরে বলে ওঠে, খোলা চুলে তোমায় বেশি মানায়। আয়েশা বিস্মিত হয়ে ঘুরে দাঁড়ায়। চোখে মুখে জিজ্ঞাসা, কেউ তো কোনোদিন কিছু বলেনি, বুঝবো কি করে? অব্র হাসে না, বরং দৃঢ় স্বরে বলে, আজ আমি বলে দিলাম। কথাটা হৃদয়ের এক কোণে তুলে রাখো, ভুলে যেও না। আয়েশা খানিকটা চমকায়। অব্র চিরচেনা বিতর্কপ্রিয়তা আজ নিখোঁজ। গায়ের ওপর ঝগড়ার অভিযোগ নেই, কটাক্ষের চিহ্নটুকু পর্যন্ত অনুপস্থিত। এই অব্রকে এতটা শান্ত, এতটা সরল। আজ যেন কেউ তাকে ছুঁয়ে দিয়েছে ভেতর থেকে। আয়েশা অব্র উজ্জ্বল মুখপানে কিছুক্ষণ দৃষ্টি নিবদ্ধ করে। ঝগড়া করো আমার সঙ্গে সরকার ভাই? এভাবে গোমরামুখ হয়ে বসে থাকলে কি তোমাকে মানায়? অব্র মুচকি হেসে বলে, বিকেলে ঘুরতে যাবে? চলো না, দূর অজানায় হারাই। ডাইনিং টেবিলে আগে ভাগে বসে আছে বজ্র আর অব্র। থালা বাসন গুছিয়ে চেয়ারে ঠেস দিয়ে অপেক্ষা করছে তারা। চেঁচে রান্নাঘর থেকে বের হতেই বজ্র তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে পর মুহূর্তে চোখ সরিয়ে ফেলে। চেঁচা কাছে গিয়ে বজ্রের প্লেটে ভাত তুলে দেয়। নরম স্বরে জিজ্ঞেস করে, আগে মাছ দিব নাকি মাংস? বজ্র গলায় খানিকটা খোঁচা মিশিয়ে বলে, আমি মাছ খাই না, জানা নেই? চিচা বজ্রের কথায় ভ্রুকুচকে বজ্রের দিকে তাকাতেই বজ্র সংযত হয়ে বলে, ভাবি আমি মাছ খাই না, মাংস দেন। চেঁচা মাথা নাড়ে, আচ্ছা। গোসল সেরে ফারাজ আসে টেবিলের দিকে, সোজা এসে বসে পড়ে। চোখ প্রথমেই পড়ে বজ্রের উপর, কোণে পর্যন্ত হাতা গুটিয়ে রেখে বলে ওঠে, ওহে বজ্রপাত, ডু ইউ নো? নিচতলার ভাড়াটিয়াদের যে উপরতলার ভাড়াটিয়াদের পিরিত দেখতে নেই? মুরব্বীদের নিষেধ আছে। অন্যের রোমান্স দেখে নিজের কুরকুরানি না উঠিয়ে আমাদের জন্য একটা ভাবি আনলেই তো পারো। বজ্র থম মেরে গেল। চোখ যেন কোটর ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। সকালে বারান্দায় দাঁড়ানো চিচ্চা ফারাজের উপর দৃষ্টিপাত ফারাজের নজর এড়ায়নি। বজ্র বুঝতে পারে ফারাজের নজর এড়িয়ে কিছু হয় না, আর সেটা এখন স্পষ্ট। চিচ্চা ফারাজের দিকে তাকায় অসহায় বিরক্তিতে। এই লোকটাকে যে সে কবে বুঝবে? চিচ্চার গায়ে আকাশি রঙের কামিজ, সেও সদ্য গোসল করে এসেছে, চুল এখনো ভেজা। ফারাজ চোখ বুলিয়ে নেয় একেবারে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত। বুকের উপর হাত রেখে হালকা ব্যথা অনুভব করে বলে, বউ, তুই আমাকে না মেরে ছাড়বি না মনে হয়। চিচ্চা হক চকিয়ে যায়। হায় আল্লাহ, কি বলছেন? জানি না রে বউ, তবে চোখের সামনে এত সুস্বাদু খাবার দেখে তোর বরের ক্ষুধা যেন 14 গুণ বেড়ে গেছে। বজ্র এবার আর সহ্য করতে না পেরে ফারাজের দিকে তাকায়। বজ্র চুপচাপ বসে আছে, মুখে কিছু তুলছে না, শুধু হাত দিয়ে ভাতে আলতো করে ঘষে যাচ্ছে। তার চোখে কিছু একটা আছে, তীক্ষ্ণ তীব্র। তবে ফারাজের সেদিকে খেয়াল নেই। হঠাৎ অব্র নিজের প্লেটে চিচ্চার দিকে বাড়িয়ে দেয়। ভাবি, হেব্বি ক্ষুধা লাগছে, জলদি দেন, তৃপ্তি করে খাই। চিচ্চা হেসে জবাব দেয়, খাবার তো আপনাদের জন্যই রাধা, সবাই মিলে তৃপ্তি করে খেলেই তো আমি খুশি। মুহূর্তে ফারাজ অব্রকে উদ্দেশ্য করে বলে, হপ কুদ্দুসের বাপ, সব খাবার সবার জন্য না, সব খাবার সবাই খেলে পেট ছুটে। আমার খাবারের উপর যে নজর দিবে তার পেছন দিয়ে মান্দার ঘাস ঢুকাবো। অব্র গলায় খাবার আটকে যায়। কাশতে কাশতে সে চুপ করে যায়। চিচে বিরক্ত চোখে ফারাজের দিকে তাকায়। সব সময় ওনার সঙ্গে কেন যে এমন করেন? তুমি মাথা মোটা আবুলের নাতনি, খাওয়ার শেষে রুমে যেও। কোন খাবার কাকে খাওয়াতে হয় তার ক্লাস নিব আজকে। ফারাজ গম্ভীর গলায় জবাব দেয়। সোহাগের আজ ভীষণ খারাপ লাগছে।
জান্নাতের সঙ্গে সে আর কতটা অবিচার করবে। মেয়েটা এক বুক বিশ্বাস আর স্বপ্ন নিয়ে তার জীবনে এসেছে, অথচ সে তাকে অবহেলায় ফেলে রেখেছে। এটা কি ঠিক হচ্ছে? বারবার নিজের ভিতরে প্রশ্ন জাগে, কিন্তু কোনো উত্তর মেলে না। মনের ঘরে জান্নাতের জন্য জায়গা হয়তো আর এই ইহকালে হবে না। সে বিশ্বাস জন্মে গেছে, পরকালের হিসাব পরে হবে। এখন এই জীবনটাই তো বোঝা। সোহাগের একটা দোকান আছে, বলতে গেলে সেটা তার বাবার পুরনো দোকান। ছোটবেলা থেকে বাবার সঙ্গে দোকানে বসতো সে। বাবার আকস্মিক দুর্ঘটনার পর থেকেই দোকানটা সোহাগ সামলায়। মাহাদি কখনো এতে আপত্তি করেনি, কিন্তু ইদানিং মাহাদির ব্যবহার পাল্টে গেছে। একসময় যে ভাই সোহাগকে না খাইয়ে একা খেত না, সেই মাহাদি এখন কেমন অচেনা হয়ে গেছে। আসলে অভাব মানুষকে বদলে দেয়। হাসপাতাল থেকে ফোন এসেছে, বলা হয়েছে বাবা আগের চেয়ে সুস্থ। সোহাগ ঠিক করেছে পুরো পরিবারকে নিয়ে যাবে দেখতে, কিন্তু মায়ের তেমন আগ্রহ নেই। এমনকি বাবার প্রতি এক ধরনের বিরক্ত ও অবহেলা স্পষ্ট হয়ে উঠেছে। এসব ভাবলে সোহাগের মনটা ভার হয়ে আসে। মায়ের ব্যবহারে অনেকেই প্রশ্ন তোলে, কিন্তু সোহাগ জানে এই কঠোরতা, এই রুক্ষতা জন্মেছে অভাবের ধারাবাহিক আঘাতে। বাবার দুর্ঘটনার পর চিকিৎসার কারণে মা নিজের সব গহনা বিক্রি করে দেয়। যতটুকু জমি ছিল তাও হাতছাড়া হয়েছে। চিকিৎসায় তো কোনো ফল পাওয়াই গেল না, উল্টো দিনকে দিন ঋণের বোঝা বাড়তে থাকলো। ঋণ শোধ করতে মা সেলাইয়ের কাজ ধরেছিলেন। কত মানুষের তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে তাকে। সেই সব স্মৃতি আজও সোহাগের মনে দগদগে ঘায়ের মতো জ্বলতে থাকে। সেই অসহায় দিনগুলো, মরিচ চটকে পান্তা খাওয়ার রাতগুলো আজও তার বুক কেঁপে ওঠে। তবুও ভুল হয়েছে, চিত্রার সঙ্গে অন্যায় করেছে মা। কিন্তু চিত্রার প্রতি অন্যায় যে তার জীবনের একমাত্র অন্যায় নয়। সোহাগের জীবনেও তো বহু অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সে কথা তো কেউ ভাবে না। সেসব ভাবনা মাথায় নিয়ে সোহাগ এসে দাঁড়ায় জান্নাতের দরজায়। ভেতরে মারিয়া কাঁথা সেলাই করছিল। সোহাগকে দেখে মাথা ওড়না টেনে নেয়। ঘরে ঢুকেই সোহাগের নাকে পচা স্যাঁতসেঁতে গন্ধ লাগে। বৃষ্টির পানি হয়তো কোথাও জমে আছে। দেয়ালের প্লাস্টারও উঠে গেছে। সোহাগ বিছানায় বসে জিজ্ঞেস করে, ভাবি, ভাই কই? কাজে গেছে। ইদানিং রাতে তেমন দেখা যায় না। কি কাজ করে? আগে তো সন্ধ্যা হইতেই ফিরতো। আগেরটা ছেড়ে দিছে, এখন নাইট ডিউটি করে। ও, ভাই তো বলল না কিছু? হয়তো বলার সময় পায়নি। সোহাগ হালকা হালকা গলায় বলে, বাজারে যাব ভাবি। আপনি ঠিক আছেন তো? কেমন যেন অসুস্থ দেখাচ্ছে। কিছু খাবেন? আনবো? মারিয়া দীর্ঘশ্বাস ফেলে। কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না। খাওয়ার পরপরই বমি আসে, মাথা ধরে থাকে, কিছুই ভালো লাগে না। মাহাদিকে কিছু জানায়নি, চিন্তা করবে বলে। না ভাই, ঠিক আছে। সোহাগ সন্দেহ করে, মনে তো হয় না। আমরা যখন হাসপাতালে যাব বাবারে দেখতে, তখন আপনার একটা চেক আপ করাবো। কি দরকার ভাই এসবের? হাতে টাকা থাকলে জান্নাতেরও কোথাও ঘুরতে নিয়ে যেও। মেয়েটার বয়স কম, এই সময়টা তো তার ঘোরাঘুরির। সারাদিন ঘরে বসে থাকে, মন কেমন করে না? সোহাগ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদু হেসে বলে, আচ্ছা, তবে আপনার বাহানা আর চলবে না, ডাক্তার দেখাতেই হবে। রাতে কল দিছিলাম, ধরনি কেন? চুনা পাখি, কুদ্দুসকে জন্ম না দেওয়া পিতা। ফারাজ ভাত চিবোতে চিবোতে বলল। অব্র ঠিক তখনই মাছের একটা টুকরো মুখে তুলেছিল। কথাটা শোনা মাত্রই কাশিতে গলা ধরে যায়, গলায় মাছ আটকে যায়। চোখ মুখ লাল হয়ে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা আয়েশা তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দেয়। রাতের ঘটনাটা তা সে কি করে ফারাজ ভাইকে জানাবে? কোনোভাবেই না। এখনো তো ইজ্জত বলে একটা শব্দ সমাজে টিকে আছে। এভাবে সেটাকে ডুবিয়ে দেওয়া যাবে না। ফারাজ চোখ সরু করে বলে, আসতে গেল। কি এমন অকাজ করছো রাতে যে এই নাম নিতেই গলায় মাছ আটকে গিয়েছে? অব্র হেঁচকি সামনে বলে, আরে না ভাই, ঘুমিয়ে পড়েছিলাম আগেই। আয়েশা লজ্জা আর ভয়ে চুপ করে থাকে। ওর কণ্ঠে কোনো শব্দ নেই, মুখটা আরো নিচু। বজ্র কিছুতেই এসব পাত্তা দিচ্ছে না, সে খাওয়ায় ব্যস্ত। যদি পারতো কানে তুলা গোজে ফেলতো, যেন কোনো কিছুরই শব্দ না শুনতে হয়। ফারাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ। ফারাজ ঠান্ডা গলায় বলে, মেয়ে কোলে নিয়ে রুমে ঢুকছো, ভালো ঘুমই তো হওয়ার কথা, তাই না? অব্র হেঁচকি আবার ওঠে, মাথায় হাত রাখে। সে কেন ভুলে যায় ফারাজের নজর বাজ পাখির মতো। তার সামনে মিথ্যা বলা মানেই নিজে কবর খোঁড়া।
নিশ্চয় গার্ডের মুখে কিংবা ক্যামেরার ফুটেজে ফারাজ সব দেখেছে। খাওয়া শেষে ফারাজ আয়েশাকে ইশারায় ফ্রিজ থেকে ডেজার্ট আনতে বলে। সেটা তার নিজের হাতে বানানো, শুধু চিচ্চার জন্য। ডেজার্টের রং, গন্ধ সবই লোভনীয়। চিচ্চার যদিও মিষ্টি পছন্দ নয়, তবুও দেখে তার খেতে ইচ্ছে করে। এত যত্নে বানানো, এত আকর্ষণীয়, যেন চিচ্চার নাম ধরে ডাকছে। এদিকে বজ্র খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেছে। ঘুম তার প্রয়োজন। আয়েশা ফ্রিজ থেকে কাচের বাটিতে রাখা ডেজার্ট নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। ঠিক তখনই ওর ঝুলন্ত ওড়না পায়ের নিচে পড়ে যায়। সে হোঁচট খেয়ে সোজা মাটিতে মুখ থুবড়ে পড়ে। বাটি ভর্তি ডেজার্ট মেঝেতে ছড়িয়ে পড়ে। কাজ চূর্ণ হয়ে যায়। চিচ্চা দৌড়ে গিয়ে আয়েশাকে ধরে তোলে। মুখে চিন্তার ছাপ, চোখে উদ্বেগ। আয়েশার ভয় করছে। এই ডেজার্ট ফারাজ যত্ন নিয়ে বানিয়েছিল। সে তো সব নষ্ট করে দিল, এখন কি হবে তার? ফারাজ কয়েক মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টিতে জমে থাকা ক্রোধ মেঝেতে ছড়িয়ে পড়া ডেজার্টের দিকে ধেয়ে যায়। চোয়াল শক্ত হয়। কিছু একটা বলার জন্য ঠোঁট কাঁপে, কিন্তু চিত্রের উদ্বিগ্ন মুখটা চোখে পড়তেই শব্দগুলো থেমে যায়। গভীর নিঃশ্বাস ফেলে সে কিছু না বলে নিজের রুমে চলে যায়। তবে যাওয়ার সময় অব্রকে বলে যায়, রুমে আয় জলদি। লঞ্চে সংকীর্ণ কেবিনের ভেতরে নিঃসাড়ে পড়ে আছে জোহান। বিকেলে রোদ জানালার ফাঁক গলে মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। ঘরের বাতাস ভারী। হঠাৎ দরজায় একের পর এক জোরালো করাঘাত। বিরক্তির রেখা গাঢ় হয়ে উঠল জোহানের কপালে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। পেশিবহুল বুক খোলা গায়ে ঘাম টলটল করছে। দরজায় চেইন খুলে যখন বাইরে তাকালো, তার চোখে তখনও রাতে হিংস্র ছায়া ভাসছে। রাতের কিছু খণ্ডচিত্র তার মনে ফিরে ফিরে আসছে, কিন্তু সম্পূর্ণ নয়। মনে পড়ছে মিতালির আর্তনাদের কথা। তার অর্ধনগ্ন শরীরের উপর চেপে ধরা লোহাটার তাপে মেয়েটার চামড়া ফুটে উঠেছিল। ছটপট করতে থাকা সেই শরীর, আত্মচিৎকার জোহানের চোখে বিকৃত সুরের চিত্রপট হয়ে এখনো গেঁথে আছে। জোহানের চিৎকার কথাও মনে পড়ে। প্রতিটি রাতে স্বপ্নে সে চিচ্চাকে দেখে। ফারাজকে সরিয়ে দিতে হবে, এই বিশ্বাস নিয়ে দিন কাটাচ্ছে সে। চিচ্চাকে শুধু ভোগ নয়, তাকে ভালোবাসবে সে, আবার সেই ভালোবাসার মোড়কে ভয়াবহ শাস্তিও দিবে। আচ্ছা, চিচ্চার দুধে আলতা ফর্সা শরীরে আঘাত করলে সেই ব্যথায় সে কি চিৎকার করে উঠবে? গায়ে বসে যাওয়া দাগে তাকে কেমন লাগবে? ভাবতে ভাবতে জোহান দরজা খুলে দেয়। তার রুক্ষ এলোমেলো চুলগুলো কপালের সামনে পড়ে আছে। হাত বুলিয়ে চুল ঠিক করে নেয় সে। এক কাপ চায়ের দরকার। শরীর ভীষণ ব্যথা করছে। জোহান দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকিয়ে আধবোজা চোখে প্রশ্ন ছুড়ে দেয়, কিরে, কে চায়? ছেলেটা কাঁদ নুয়ে বলল, ভাই, আপনারে শিগগির ডাকছে। কোন ভাই? জোহান গলায় তীক্ষ্ণতা আনে। সোহান ভাই, সোহান পালোয়ান।